স্বাগতম সবাইকে। আমি আপনার গল্প বলা সাথী, আর আজ আমরা ঢুকে পড়তে চলেছি এক রূপকথার জগতে, এক এমন দুনিয়া যেখানে ড্র্যাগনরা শুধু কল্পনায় নয়, বাস্তবেই আকাশ ছুঁয়েছে। 2010 সালে মুক্তি পাওয়া এই অ্যানিমেটেড মাস্টারপিস হাউ টু ট্রেন ইয়োর ড্র্যাগন একটি এমন ফ্র্যাঞ্চাইজির জন্ম দেয় যা শুধুই শিশুদের নয়, বড়দের মনও জিতে নিয়েছিল। চলুন সময়কে পিছিয়ে যাই সেই এক গ্রাম্য দ্বীপে যার নাম বার্ক। একটা ছোট্ট গ্রাম, পাহাড় পর্বত আর তুষারের মাঝখানে ঘেরা। কিন্তু এই গ্রামের বড় সমস্যা কি জানেন? ড্র্যাগন। হ্যাঁ, এই গ্রামের লোকেরা রাতে ঘুমোতে পারে না, কারণ আকাশে হঠাৎ করেই আগুন ছুঁড়ে নামতে পারে ভয়ঙ্কর সব ড্র্যাগন। তারা গরু, ছাগল, এমনকি ঘরের চালা পর্যন্ত কেড়ে নিয়ে যায়। এমন এক ভয়ঙ্কর রাতে আমরা প্রথমবার দেখি আমাদের গল্পের হিরোকে, একটা পাতলা ছিপছিপে একটু গুবলেট ছেলে যার নাম হিকাপ। সে দৌড়াচ্ছে, ছুটছে, চেষ্টা করছে গ্রামবাসীর সাহায্য করতে, কিন্তু সবাই জানে সে একেবারেই দুর্বল, এমনকি কেউ তাকে ড্র্যাগন মারার সুযোগও দেয় না। এই গ্রামের প্রধান, বা বলা যায় কাবিলের নেতা, এক প্রবল শক্তিশালী মানুষ, নাম তার স্টোইক। শোনা যায় ছোটবেলায় সে এক ড্র্যাগনের গলা কেটে দিয়েছিল। তার বিশাল দেহ আর বজ্র কণ্ঠেই বোঝা যায় সে সহজে হার মানে না। এবং অবাক করার মতো ব্যাপার হলো, এই স্টোইকই হলো হিকাপের বাবা। তাহলে প্রশ্ন ওঠে, এত বলশালী বাবার ছেলে হয়েও হিকাপ এত দুর্বল কেন? লোকেরা ভাবে রাজপুত্র হলে তো তাকে হতে হবে সাহসী, ড্রাগন শিকারী, কিন্তু হিকাপ ঠিক তার উল্টো, না শক্তিশালী না অভিজ্ঞ, বরং এক নিঃসঙ্গ স্বপ্নবাজ। আর সেই সময়ের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ড্রাগনেরা। বারবার এসে গ্রামে হামলা করছে, পশু পাখি ধরে নিয়ে যাচ্ছে, আর সবাই ভাবছে এর একটা স্থায়ী সমাধান দরকার। তবে হিকাপ, তার সামনে তখনও আসেনি সেই মুহূর্ত, যে মুহূর্ত তার জীবনকে একদম বদলে দেবে। হিকাপকে কখনোই ড্র্যাগনের মুখোমুখি হতে দেওয়া হতো না। তার কাজ ছিল শুধুই লোহালক্কর ঠিক করা, তরোয়াল শান দেওয়া। যুদ্ধে নয়, ওয়ার্কশপেই যেন তার নিয়তি আটকে ছিল। স্টোইকের এক বন্ধু আছে, নাম তার গোব্বার। একদম ঠোঁটকাটা আর বাস্তববাদী লোক। সে স্পষ্ট বলেই দেয়, তুমি এখানেই থাকো, যুদ্ধ আমাদের, তোমার কাজ হাতিয়ার ঠিক রাখা। কিন্তু হিকাপ, সে থেমে থাকার ছেলে নয়। চুপি চুপি সে বানিয়ে ফেলে এক ড্র্যাগন ক্যাচার, এক অভিনব অস্ত্র যেটা নাকি ড্র্যাগন ধরতে পারবে। কিন্তু গ্রামের কেউ ওর এই আবিষ্কারকে গুরুত্বই দিল না। হঠাৎই আবির্ভাব হয় নাইট ফিউরির। নাইট ফিউরি হিকাপের বাবাকে প্রায় আগুনে ঝলসে দিচ্ছিল। সময় মতো সরে গিয়ে বেঁচে যায় সে। নাইট ফিউরি কোনো সাধারণ ড্র্যাগন নয়, এক কিংবদন্তি ড্র্যাগন। এক ড্র্যাগন যার অস্তিত্ব সবাই জানে, কিন্তু কাউকে আজ অবধি সে দেখা দেয়নি। কারণ নাইট ফিউরি দ্রুত গতি, বিদ্যুৎ বেগে উড়ে যায়। তার দেহ যেন অন্ধকারেরই এক অংশ, আর তার ভেতরে আছে বাজ পড়ে যাওয়ার মতো শক্তি। হিকাপ ঠিক করে নেয়, এইবার নাইট ফিউরিকে মেরে নিজেই প্রমাণ করব আমি কি পারি। সে একা বেরিয়ে পড়ে গ্রামের বাইরের এক ফাঁকা জায়গায়। আকাশ অন্ধকার, বাতাসে ভয়ের গন্ধ, আর সেইখানেই দেখা যায় এক কিংবদন্তি ড্র্যাগনের ছায়া, নাইট ফিউরি। হিকাপ নিজের বানানো অস্ত্র দিয়ে একটা নিশানা করে। সে জানে না ওটা ঠিক কোথায় লাগলো, কিন্তু তার বিশ্বাস কিছু একটা সে করেছে। তখন হঠাৎই এক বিশাল ড্র্যাগন আক্রমণ করে বসে। হিকাপ ভয় পেয়ে দৌড়াতে থাকে, আর নিজের ভুলে প্রায় অর্ধেক গ্রামই আগুনে জ্বলে ওঠে। সব কিছু যখন ভেঙে পড়ার মুখে, তখন হঠাৎই এসে হাজির হয় স্টোইক, হিকাপের বাবা। স্টোইক ড্র্যাগনটাকে মেরে ভাগিয়ে দেয়, কিন্তু সাথে সাথেই হিকাপকে ধমক দিয়ে বলে, তুমি ঠিক করতে এসেছিলে না সবকিছু ধ্বংস করতে? আজ আমি না থাকলে তুমি তো শেষ। হিকাপ বোঝাতে চায় সে নাইট ফিউরিকে পরাজিত করতে পেরেছে, কিন্তু তার বাবা বিশ্বাসই করে না। উল্টো ধমকে বলে, তুমি যখনই বাইরে যাও অর্ধেক গ্রামটা আগুনে পুড়ে ভেঙে পড়ে। আজ আমি না থাকলে তুমি তো শেষ। তার বয়সী ছেলেমেয়েরাও তাকে তাচ্ছিল্য করে, অবজ্ঞার সুরে কথা বলে। গোব্বার তাকে বলে, যেটা তোমার সাধ্য নেই সেটা করতে যাও কেন? তুমি তো যোদ্ধা নও, তোমার থাকা উচিত লোহার ঘরে হাতিয়ার বানানোর মাঝে। কিন্তু হিকাপ চলে নিজের মন মতো, নিজের নিয়মে। এক বিশাল সভা ডাকা হয়, কারণ এখন আর চুপ করে থাকার সময় নেই। গ্রামের ভবিষ্যৎ ঠিক করতে হবে। সারা গ্রামের সবাই জড়ো হয়েছে এক বিশাল মিটিংয়ে। মিটিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন স্টোইক, বার্ক গ্রামের নেতা, এক যোদ্ধা, এক পথপ্রদর্শক। তিনি বলছেন, তুমি এসেছো দূরের এক পাহাড়ি অঞ্চল থেকে, তুমি এসেছো এশিয়া থেকে, তুমি এসেছো আফ্রিকা থেকে।
আমরা সবাই ভিন্ন, কিন্তু আজ আমাদের শত্রু এক, ড্রাগন। ছিল এক বিশাল পরিকল্পনা। ড্রাগনদের মূল ঘাঁটি খুঁজে বের করতে হবে, তাদের নীড়ে আগুন দিতে হবে আর একেবারে ধ্বংস করে দিতে হবে ওদের রাজত্ব। এই সময় উঠে আসে গ্রামের সবচেয়ে রহস্যময় চরিত্র, এক বৃদ্ধা ভবিষ্যৎ বক্তা, যার নাম গথিমা। স্টোইক তার কাছে জানতে চায়, এইবার কি আমরা পারবো ড্রাগনদের গোপন ঘাঁটি খুঁজে পেতে? গথিমা কয়েকটা হাড় ছুঁড়ে দেয় আগুনের দিকে, চোখ বন্ধ করে কি যেন গুনগুন করে। তারপর হঠাৎ চোখ মেলে বলে, হ্যাঁ, এবার সময় এসে গেছে, এইবার তোমরা ওদের ঘাঁটি খুঁজে পাবে। সবার মধ্যে একরকম উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু এই উত্তেজনার মাঝেও স্টোইকের মন চুপচাপ। সে নিজের বন্ধুকে বলে, হিকাপ কখনো কিছু করে দেখাতে পারবে তো? ওর মা ছিল সাহসী, আমিও যোদ্ধা, কিন্তু আমাদের ছেলে, সে কি আদৌ ভবিষ্যতে এই গোত্রের নেতা হতে পারবে, নাকি ও শুধু হাস্যকর ভুলেই সীমাবদ্ধ থাকবে? এরপর কেটে যায় রাত। পরদিন সকালেই হিকাপ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। মনে মনে ভাবে, আমি যে ড্র্যাগন ক্যাচার ছুঁড়েছিলাম, যদি সত্যিই কোনো ড্র্যাগন ধরা পড়ে, তবে সেটা এখন কোথায়? হাতে কাগজ কলম নিয়ে হিসেব নিকেশ করতে করতে সে খুঁজতে থাকে বন, ঝর্ণা, পাহাড়, সব জায়গায়। ঘণ্টাখানেক হেঁটে গিয়ে এক জায়গায় তার চোখ আটকে যায়। নরম ঘাসের মাঝে পড়ে আছে একটা বিশাল কালো ড্র্যাগন, নাইট ফিউরি। সে ড্র্যাগন যাকে কেউ কোনোদিন চোখে দেখেনি, আজ তার সামনে, আহত, অসহায়ভাবে, ডানা বাঁধা। হিকাপ থমকে দাঁড়ায়, তার বুক ধক ধক করতে থাকে। তার জীবনের সবচেয়ে বড় সুযোগ, একবারেই প্রমাণ করার সময় সেও একজন আসল ভাইকিং। হাতের ছোট ছুরিটা তুলে নেয়, ধীরে ধীরে এগিয়ে যায় ড্রাগনের দিকে। তার চোখে ভয়, উত্তেজনা আর দ্বিধা। বেচারা নাইট ফিউরি, এই শক্তিশালী ড্রাগনও আজ হাল ছেড়ে বসে আছে। চোখ বুঝে নিয়েছে সে, যেন মেনে নিয়েছে মৃত্যুকে। হিকাপ ছোট, পাতলা, দ্বিধায় ভরা এক ছেলে। সে নিজের চোখ বুঝে ছুরি তোলে, এক দম নিয়ে এগিয়ে যায় শেষ আঘাত দেওয়ার জন্য। কিন্তু হিকাপ পারল না। সে পারল না হত্যা করতে। এক মুহূর্তে তার মনে হলো, এই ড্রাগনটা যেন শত্রু নয়, বরং একটা প্রাণী, একটা জীবন, যেটা ভয় পেয়েছে, বন্দী হয়ে আছে। তাই হিকাপ তার ছুরি নামিয়ে নেয়, ধীরে ধীরে গিয়ে খুলে দেয় ড্রাগনের বাঁধা রশিগুলো। তার মন বলে, যাও, ফিরে যাও নিজের আকাশে। এই ছিল সেই মুহূর্ত। কিন্তু নাইট ফিউরি আকাশে উড়ে না গিয়ে সরাসরি হিকাপকে আক্রমণ করে বসে। যেখানে ড্রাগন চাইলে হিকাপকে ছিঁড়ে ফেলে দিতে পারত, তাকে শেষ করে দিতে পারত, কিন্তু সে তা করল না। নাইট ফিউরি তাকাল হিকাপের চোখে। এক মুহূর্ত নীরবতা, তারপর ডানা মেলে উড়ে গেল অজানার দিকে। হিকাপ অবাক, হতবাক। সে বাড়ি ফিরে আসে, তার বাবা তাকে ডেকে দেয় এক অস্ত্র, বলে, তুমিও এখন একজন যোদ্ধা, কাঁধে কাঁধ মিলিয়ে ড্রাগন হত্যার যুদ্ধে তোমাকেও নামতে হবে। কিন্তু হিকাপ সোজা জানিয়ে দেয়, আমি কখনোই কাউকে হত্যা করতে পারবো না। কোনো কথাই শুনতে চান না তার বাবা। ড্রাগন মানেই মৃত্যুর দূত, স্টোইক বলে। তারা কখনো মানুষকে ছেড়ে দেয় না, তারা এসেছে ধ্বংস করতে, আর আমাদের কাজ তাদের মেরে ফেলা। স্টোইক শুধু বোঝাতে চায় যে হিকাপকে একজন শক্তিশালী ভাইকিং হতে হবে, আর শিগগিরই কোনো এক ড্রাগনকে হত্যা করেই নিজেকে প্রমাণ করতে হবে। স্টোইক বেরিয়ে পড়ে নিজের লোকদের নিয়ে ড্রাগনের আস্তানা খুঁজে বের করতে, একেবারে গোড়া থেকে মুছে ফেলতে এই ড্রাগন নামের ঝুঁকিটাকে। হিকাপের মনের ভেতর চলতে থাকে এক প্রশ্ন, ড্রাগনরা কি এতটা নিষ্ঠুরী, নাকি আমরা কিছু ভুল বুঝে এসেছি? সে দোটানায়। পরদিন ভোরে গ্রামের সব কিশোরদের ডাকা হয়, ড্রাগন মারার প্রশিক্ষণ শুরু হবে আজ থেকে। বার্ক গ্রামের তরুণ তরুণীরা নিজেদের প্রস্তুত করতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধের জন্য। এই গ্রুপের মধ্যেই একজন মেয়েও আছে, একজন সাহসী, আত্মবিশ্বাসী ও অসাধারণ মেয়ে, অ্যাস্ট্রেড। হিকাপের হৃদয় যাকে একেবারে আলাদাভাবে দেখে। হিকাপও যোগ দেয় সেই প্রশিক্ষণে, যা তারা কেউ আশাও করেনি। সব ছেলেমেয়েরা তাচ্ছিল্যের সাথে হিকাপকে উপহাস করতে থাকে। ট্রেনিং শুরু হলো। গ্রামের তরুণ তরুণীরা হাজির হয়েছে মাঠে, আর তাদের সামনে দাঁড়িয়ে গোব্বার। এবার আর থেমে থেমে শেখানো হবে না। গোব্বার একদম সোজা বলে, ড্রাগন ছাড়ছি, যুদ্ধ করো, বাঁচো, যার সাহস বেশি জয় তার। হঠাৎ একটা দরজা খোলে, আর বেরিয়ে আসে প্রথম ড্রাগন। বাচ্চারা ভয় পেয়ে ছুটছে, কেউ কেউ অস্ত্র তুলে দাঁড়িয়েছে। হিকাপ সবার পেছনে দাঁড়িয়ে, একটা ছোট্ট অস্ত্র হাতে, নিঃশব্দে, নিঃসাহায়। ড্রাগনটাকে থামানোর জন্য গোব্বার শেখাতে থাকে,
ড্রাগনের দৃষ্টিশক্তি কেমন, কোন আওয়াজে তারা বিভ্রান্ত হয়, তারা সর্বোচ্চ 6 বার আগুন ছুটতে পারে, সপ্তমবার আগুন ফুরিয়ে যায়। এই সব গোপন তথ্য একে একে তুলে ধরে গোব্বার। সবাই শিখছে, ছুটছে, বাঁচতে চাইছে। অ্যাস্ট্রিডও মাঠে নেমে পড়েছে। সে সাহসী, দ্রুত আর আত্মবিশ্বাসী। হিকাপ কিন্তু অন্যরকম। সে ড্রাগনের মুখোমুখি হলেও হাত তুলে আত্মসমর্পণ করে দেয়। তার বিশ্বাস ছিল ড্রাগনটা বুঝি তাকে ছেড়ে দেবে, কিন্তু না, এই ড্রাগনটা ক্ষুব্ধ, মুখ আগুনে ভরা। ড্রাগনটা মুখ দিয়ে আগুন মারতে চাচ্ছিল হিকাপের উপর। ঠিক তখনই একটু দূর থেকে এসে গোব্বার তাকে বাঁচিয়ে দেয়। সে বলে, হিকাপ, মনে রেখো, ড্রাগন কাউকে ছেড়ে দেয় না। এমন করলে ড্রাগন তোমাকে পুড়িয়ে ছাই করে দেবে। হিকাপ স্তব্ধ হয়ে যায়। সে ভাবে, তাহলে আমাকে নাইট ফিউরি কেন বাঁচিয়ে দিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে আবার ফিরে যায় সেই জঙ্গলে যেখানে সে প্রথমবার ড্রাগনটাকে পেয়েছিল। জঙ্গলের ভিতরে এক পাথুরে পুকুরের ধারে সে আবার দেখতে পায় নাইট ফিউরি। এবার সে উড়ছে না, হেঁটে বেড়াচ্ছে, জলের ধারে ঘুরছে। আর হিকাপ তখন বুঝতে পারে সত্যি ও তো উড়তেই পারছে না, তার লেজের পাখা ভেঙে গেছে। এটাই ছিল তার ফ্লাইট উইং। নাইট ফিউরি আটকা পড়েছে এই ছোট্ট এলাকায়। আর এই মুহূর্তে হিকাপের ভেতরে একটা নতুন অনুভব জন্ম নেয়, সহানুভূতি। হিকাপ বসে আছে উঁচু স্থানে ড্রাগনের পেছনে। ধীরে ধীরে সে পেন্সিল তোলে আর শুরু করে আঁকা। সে শুধু নাইট ফিউরির ছবি আঁকে না, আঁকে তার সমস্যা, তার ভাঙা লেজ। নাইট ফিউরি আর হিকাপের চোখাচোখি হয়, তার চোখে ভয়। রাতে হঠাৎ গোব্বার এক গোপন ঘর থেকে বের করে আনে একটা পুরনো বই। ভেতরে আছে ড্রাগনদের সব তথ্য, ইতিহাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভাইকিংরা সংগ্রহ করেছে। সে বলে, এই বই তোমাদের অস্ত্র, একদিন হয়তো এটাই তোমাদের জীবন বাঁচাবে। কিন্তু বাকি বাচ্চাদের এতে কোনো আগ্রহ নেই। কেউ আলসে, কেউ ব্যস্ত নিজেদের নিয়ে। তবে একজন ছিল বড়সড় গড়নের, সব বিষয় নাকি তার পুরো জ্ঞান। কিন্তু বাকিরা, তারা তো শুধু সময় কাটাচ্ছে। তারা এক এক করে টেবিল ছেড়ে উঠে পড়ে। এমন সময় হিকাপ আসে অ্যাস্ট্রিডের কাছে। সে চায় একটু কথা বলতে, কিন্তু অ্যাস্ট্রিড তাকে পাত্তা দেয় না। কারণ অ্যাস্ট্রিড মনে করে, এক কাবিলের নেতার ছেলে যদি এত দুর্বল হয়, ড্র্যাগন মারতে না পারে, তাহলে সে কিসের যোগ্য? অ্যাস্ট্রিড নিজে চায় একদিন সেই হোক কাবিলের নেত্রী। এই কারণেই হিকাপের কোনো কথাতেই তার মন নেই। সে চলে যায়। তবে হিকাপ থামে না। সে বইটা খোলে, পড়ে, আর একটা ড্রাগনের খোঁজে বারবার চোখ চলে যায়, নাইট ফিউরি। কিন্তু বইয়ের পাতায় নাইট ফিউরি নিয়ে লেখা আছে খুব সামান্যই, শুধু একটাই সতর্কতা, এমন এক ড্রাগন যার সাথে দেখা হওয়াটা মানেই মৃত্যু। সবচেয়ে দ্রুতগতির, সবচেয়ে রহস্যময়, তাকে আজ অবধি কেউ চোখে দেখেনি। কিন্তু হিকাপ তো দেখেছে, আর সে জানে এই ড্রাগনের চোখে মৃত্যু নয়, ছিল ভয় আর বেঁচে থাকার আকুতি। সে ফিরে আসে নিজের আঁকা ছবির দিকে আর শুরু করে গবেষণা। ড্রাগন সম্পর্কে তার জ্ঞান এখন বইয়ের পৃষ্ঠা পেরিয়ে যাচ্ছে। সে তৈরি করছে নিজের এক নতুন সত্য। এদিকে স্টোইক রওনা হয়েছে আধা গোত্র আর বিশাল বিশাল জাহাজ নিয়ে ড্রাগনদের আস্তানা খুঁজে বের করার মিশনে। সমুদ্রের মাঝে এক ঘন কুয়াশা এসে সব ঢেকে দেয়। তারপর আসে পাহাড়, পর পর বিশাল পাহাড়। স্টোইক আর তার দল সেই কুয়াশা ভেদ করে ঢুকে পড়ে এক নিষিদ্ধ অঞ্চলে। আর ঠিক সেখানেই ড্রাগনদের রাজত্ব। পাহাড়ের গায়ে, পানির নিচে, আকাশের মধ্যে, সব দিকে ড্রাগন। বড় বড় আগুন উগলানো ড্রাগনরা একসাথে জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক বিভীষিকাময় মুহূর্ত। কেউ বাঁচবে, কেউ ফিরবে না, এটা নিশ্চিত। এখানেই সিন কাট হয়, দেখানো হয় ট্রেনিং চলছে, আর এবার এক নতুন ড্রাগন ছাড়া হয়। সবাই দৌড়চ্ছে, চিৎকার করছে, কেউ কাউকে বাঁচাচ্ছে, কেউ নিজেকে। এই বিশৃঙ্খলার মধ্যে অ্যাস্ট্রিড নিজের দক্ষতা দেখিয়ে দেয়। সে একাই ড্রাগনটাকে এক কোণে ঠেলে দিয়ে দরজার পেছনে বন্ধ করে দেয়। হিকাপ শুধু তাকিয়ে থাকে, নীরবে। সে জানে অ্যাস্ট্রিড কতটা সাহসী আর নিজে কতটা পিছিয়ে। এবার কাহিনী মোড় নেয়। হিকাপ ভাবে, নাইট ফিউরি ও এখন কোথায়, আর যদি সত্যিই ও এখনো বেঁচে থাকে তবে নিশ্চয়ই ক্ষুধার্ত। এই ভাবনায় সে কিছু মাছ সংগ্রহ করে আর আবার ছুটে যায় সেই বনে। এইবার সে কিছুই লুকায় না, নিজেকে সম্পূর্ণ নিরস্ত্র করে ফেলে। হাতের ছুরি ফেলে দেয়, ঢালও ছুঁড়ে দেয় দূরে। সে শান্তভাবে দাঁড়িয়ে যেন বলতে চায়, আমি তোমার বন্ধু হতে চাই। হিকাপ ধীরে ধীরে এক টুকরো মাছ এগিয়ে দেয়।
নাইট ফিউরি একটু দোল খেয়ে সামনে এগিয়ে আসে, চোখে ক্ষুধা আর সন্দেহ, কিন্তু শেষমেশ সে মাছটা খেয়ে ফেলে। এখানেই প্রথম বিশ্বাস গড়ে ওঠে, আর তার সঙ্গেই আসে এক ছোট্ট বন্ধুত্বের পরীক্ষা। নাইট ফিউরি মাছের অর্ধেক নিজে খায় আর অর্ধেক হিকাপের দিকে ঠেলে দেয়, বন্ধুর মতো ভাগ করে খাওয়ার ইচ্ছায়। কিন্তু হিকাপ, সে তো মানুষ, কাঁচা মাছ, তাও ড্র্যাগনের জীবনও খেতে পারে না। তবুও সে মুখে তুলে নেয়, আর মুখ পুরো ইউক করে ওঠে, একেবারে বিকৃত মুখ। তবুও সে বন্ধুর জন্য মুখ বেজার করে হলেও চেষ্টা করে খেতে। এই সময় নাইট ফিউরি তাকায়, হালকা একটা স্মাইল দেয়। হিকাপ যখনই নাইট ফিউরিকে ছুতে যায়, ও তখনই সরে যায়, একটা জায়গায় আগুন ছুঁড়ে পুড়িয়ে দেয়, আর ঠিক সেখানেই গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। হিকাপ আবার ফিরে আসে, চায় ছুঁয়ে দেখতে, কিন্তু নাইট ফিউরি চায় না। সে কিছুটা রাগে, কিছুটা সংকোচে ছুতে দেয় না। এভাবে কেটে যায় সন্ধ্যা। এখনও হিকাপ সেখানেই বসে, সে নিজের হাতে নাইট ফিউরির ছবি আঁকছে। এই ছবি আঁকার দৃশ্য নাইট ফিউরি দেখে ফেলে, আর তখন সে নিজেই ধীরে ধীরে কাছে আসে, মাটিতে একটা গাছের ভাঙা ডাল দিয়ে আঁকা শুরু করে, একটা গেমের মতো। হিকাপ যদি দাগের ওপর পা রাখে, নাইট ফিউরি রেগে যায়, আর পা সরালে হেসে ফেলে। এভাবেই চলে এক অপূর্ব খেলা, একটা ভাইকিং ছেলে আর এক অচেনা ড্র্যাগনের মাঝে। আর ঠিক সেই মুহূর্তে হিকাপ প্রথমবারের মতো নাইট ফিউরিকে ছুঁতে পারে। একটা বন্ধুত্বের শুরু, একটা গল্প যা বদলে দেবে সব কিছু। রাতে ট্রেনিংরত ছেলেমেয়েদের নিয়ে গোবার আলোচনা করছিল, ড্র্যাগনদের কিভাবে হারানো যায়। সবাই বড় বড় কথা বলছে, ভবিষ্যতের ভাইকিং হবে এমন যে ড্র্যাগনকে চোখের পলকে মেরে ফেলবে। কিন্তু সেই রাতে হিকাপ ছিল একা। সে বসে আঁকছিল, চিন্তা করছিল, যদি আমি নাইট ফিউরির ভাঙা ডানাটা ঠিক করতে পারি। তাই হিকাপ হঠাৎই আলোচনা ছেড়ে উঠে পড়ে। অ্যাস্ট্রিড খেয়াল করে হিকাপ চলে গিয়েছে। সে তৈরি করে এক অদ্ভুত জিনিস, একটা আর্টিফিশিয়াল উইং, যেটা খুললে ছোট একটা পাখা বেরিয়ে আসবে নাইট ফিউরির ভাঙা লেজের বদলে। পরদিন হিকাপ নাইট ফিউরির কাছে আসে, সাথে নিয়ে আসে অনেক মাছ। কিন্তু একটা মজার ব্যাপার সে লক্ষ্য করে, নাইট ফিউরি ইলফিশ একদম পছন্দ করে না। আলগা করে মুখ বিকৃত করে মুখ ফিরিয়ে নেয়। ইলফিশ দূরে ছুড়ে দেয়, বাকি মাছ দিয়ে নাইট ফিউরিকে ব্যস্ত রাখে। পেছনে গিয়ে সে আস্তে করে কৃত্রিম পাখাটা বসিয়ে দেয়, কিন্তু নাইট ফিউরি টের পেয়ে যায়। সে মজা করতে হিকাপকে নিয়ে সোজা আকাশে উঠে যায়, আর এটাই ছিল তাদের প্রথম উড়াল। কিন্তু সমস্যা, নাইট ফিউরির পাখাটা এখনও ঠিক হয়নি, সে পড়ে যেতে থাকে। ঠিক সময় হিকাপ সেই পাখাটা খুলে দেয়, আর দুজন আবার হাওয়ায় ভাসে কিছু সময়ের জন্য। কিন্তু ওরা এখনও একে অপরকে বুঝতে শেখেনি, আর তাই দুজনেই সোজা জলে পড়ে যায়। এরপর আবার ক্যামেরা কেটে আসে ট্রেনিং মাঠে। সব তরুণ ভাইকিংরা ড্রাগনের সঙ্গে লড়ছে। এই ড্রাগনের ছিল দুই মুখ, এক মুখ দিয়ে বেরোয় গ্যাস, আর আরেক মুখ দিয়ে বেরোয় আগুন। ট্রেনার গোব্বার বলে, যদি ভুল মুখে পানি দাও ড্রাগন আগুন ছুড়ে দেবে, কিন্তু যদি ঠিক মতো বোঝো কোনটা গ্যাস মুখ, তাহলে তাকে থামানো যাবে। ধোঁয়ায় ভরা পরিবেশ, হট্টগোল, যুদ্ধ। এইবারের ড্রাগন বিপজ্জনক। তবে হিকাপ অন্য কিছু করে। সে নিজের জামার ভেতর থেকে বের করে একটা ইলফিশ। ড্রাগন ওটা দেখেই পিছিয়ে যেতে শুরু করে। সবাই চমকে যায়, হিকাপ একটাও আঘাত না করেই জিতেছে। কারণ সে বুঝে গেছে ভয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়াই করতে হয়। এটাই ছিল হিকাপের আসল ক্ষমতা। এরপর থেকে সে নিয়মিত হিকাপ নিজের বানানো ডানা নিয়ে নাইট ফিউরির ওপর উঠে পড়ে। সে চায় কোথায় কি ঠিক করতে হবে সেটা উড়েই বুঝে নিতে, যাতে প্রয়োজন মতো ডানাটা মেরামত করে পারফেক্টে রূপান্তর করতে পারে। আর নাইট ফিউরিও বুঝে যায় এই ছেলে তার বন্ধু, তার পাইলট, আর একমাত্র তার ডানা। তারা প্রতিদিনই উঠছে, আর প্রতিদিনই ধপাস করে কোথাও না কোথাও পড়ছে। একদিন তারা পড়ে এক তুলার মাঠে, আর সেখানেই আবিষ্কার হয় এক অদ্ভুত রহস্য। ছোট ছোট তুলোর মতো ফুল, এগুলোতে নাইট ফিউরির হাঁচি উঠে যায় এক টানা। হিকাপের মাথায় বুদ্ধি আসে। পরের দিন সে ট্রেনিংয়ে সেই তুলোর ফুল নিয়ে আসে। ড্রাগন তার দিকে ছুটে আসে, আর হিকাপ তার সামনে ছুঁড়ে দেয় সেই ফুল। ড্রাগন ছাই করে হাঁচতে হাঁচতে একদম থেমে যায়, আর হিকাপ আরামে জিতে যায়। সবার চোখ কপালে উঠে যায়। সবাই জিজ্ঞেস করে, হিকাপ তুমি এটা কিভাবে করলে? হিকাপ কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে সরে যায়।
একদিন হিকাপ খেয়াল করে নাইট ফিউরির গলা চুলকাতে গেলে সে চোখ বন্ধ করে শান্ত হয়ে যায়, ঠিক যেমন কুকুরের গলায় হাত বুলালে কুকুর আরামে চোখ বন্ধ করে দেয়। এবার সেই কৌশলটাও অ্যাপ্লাই করে। একটা বিশাল ড্র্যাগন তার দিকে এগিয়ে আসছে, আর হিকাপ শান্তভাবে ড্র্যাগনের গলায় হাত রাখে। ড্র্যাগন চোখ বন্ধ করে আরাম করে ঘুমিয়ে পড়ে। চারপাশ স্তব্ধ, সবাই ভাবে এই হিকাপ তো জাদুকর। খাবার টেবিলেও হিকাপকে ঘিরে ধরে সবাই। সবাই জানতে চায় ড্র্যাগন বশে আনো কিভাবে, কিন্তু হিকাপ একেবারে নিশ্চুপ। আবারও একদিন নাইট ফিউরির সাথে খেলতে খেলতে দেখে ড্রাগনরা আলোর প্রতি দুর্বল। যেমন বিড়াল রশ্মির পেছনে দৌড়ায়, ড্রাগনও সেইভাবে ছোটে। এই কৌশলটাও হিকাপ কাজে লাগায়। রশ্মির সাহায্যে সে এক ড্রাগনকে তাক করে চালিত করে আর একেবারে শান্তভাবে তাকে তার ঘরে ঢুকিয়ে দেয়। এখন আর শুধু ছোটরা নয়, বড় বড় যোদ্ধারাও হিকাপকে ঘিরে ধরে, শিখতে চায় ড্রাগন বশে আনতে হয় কিভাবে। এত কিছু দেখে এবার অ্যাস্ট্রিডের মনে সন্দেহ জন্ম নেয়। সে দেখে হিকাপ বন ঘেঁষা পথে হারিয়ে যাচ্ছে। সন্দেহ হয়, পিছু নেয়, কিন্তু কয়েক কদম গিয়েই হিকাপ যেন হাওয়ায় মিলিয়ে যায়। হিকাপ আর নাইট ফিউরি প্রতিদিনই একসঙ্গে চেষ্টা করে যাচ্ছিল। তারা খেলছিল, পড়াশোনা করছিল, আবার একে অপরকে বোঝার চেষ্টা করছিল। হিকাপ নিজে বসে বসে আঁকছিল ড্র্যাগনের ডানায় গিয়ার কিভাবে কাজ করে, কখন কতটা উইং খুলতে হবে, কখন কতটা উইং বন্ধ রাখতে হবে, সবই একটা ম্যাপের মতো তৈরি করছিল। অন্যদিকে স্টোইক, হিকাপের বাবা, বড় দুঃখ নিয়ে ফিরে এসেছে। তার অনেক সাথী হারিয়েছে আর ড্র্যাগনের আসল আবাস সম্পর্কে কোনো খবর নেই। কিন্তু গ্রামের সবাই বলছিল হিকাপ একেবারে বদলে গেছে, তুমি তো দেখতেই চাও না তোমার ছেলেকে, সে এখন এক নতুন মানুষ, ড্র্যাগন মারতে পারছে আর সবার মাঝে তার সুনাম। স্টোইকের মুখে হাসি, ভালো লাগছিল তার ছেলের সাফল্যে, কিন্তু হিকাপ সে একেবারে আলাদা। সে ড্র্যাগনকে হত্যা করছে না, বরং প্রথম মানুষ যিনি ড্র্যাগনের পিঠে চড়ে উঠছে। পুরো মন দিয়ে চেষ্টা করছে, ক্লাচে পা দিয়ে বারবার ওপরে নিচ করছে, কিন্তু অনেকবারই ভুল হচ্ছে। তার বন্ধু নাইট ফিউরির নিয়ন্ত্রণও মাঝে মাঝে চলে যাচ্ছে। বেলা বেলা তারা ধাক্কা খাচ্ছে, পানি পড়ে যাচ্ছে। তবুও তারা হাল ছাড়ছে না, প্রতিদিন একটু একটু করে শিখছে কিভাবে একসঙ্গে কাজ করতে হয়। হিকাপ আকাশ থেকে সরাসরি নিচে পড়ে যায়, তার হাত থেকে গড়িয়ে পড়ে তার খাতাপত্র। কিন্তু আশ্চর্য, নাইট ফিউরি ঠিক মতো ঝাঁপ দিয়ে তাকে ধরল, কারণ নাইট ফিউরি জানত যদি হিকাপ না বসে তার পিঠে, তাহলে সে নিজেই পতন থেকে বাঁচতে পারবে না। এইবার হিকাপ হাতে কিছুই না নিয়ে পুরোপুরি নাইট ফিউরির নিয়ন্ত্রণ নিল। একসাথে তারা উড়ে উঠল, আর এভাবেই এক নতুন যুগের শুরু হলো। আর তখনই অ্যাস্ট্রিড বলল, তোমার কারণে আমি গর্বিত, তুমি সত্যিই ভাইকিংসের বীর, আমাদের আশা বুকে ধরে রেখেছ। বাবা খুশি হয়ে ছেলের হাতে তুলে দিলেন তার মায়ের দেওয়া হেলমেটটি, বললেন, এটাই মাঠে তোমার সাহস হবে। ছেলে হিকাপ বলে উঠল, বাবা আমি ক্লান্ত, আগামীকাল আমার যুদ্ধের পরীক্ষা, একটু ঘুমোতে দাও তো। শুনে বাবা নিঃশব্দে সেখান থেকে সরে গেলেন। পরের দিন ট্রেনিং সেন্টারে সবাই জমায়েত হলো। একটি উত্তেজনাময় প্রতিযোগিতা, কে ড্রাগনকে শিকার করবে। হিকাপ আবারও কোনো ড্রাগনকে আঘাত করেনি। শেষ পর্যায়ে অ্যাস্ট্রিড ও হিকাপের মধ্যে লড়াই হয়, আর শেষ হাসি হাসে হিকাপ। গোথি হিকাপকে জয়ী ঘোষণা করে। সবাই অবাক, কিভাবে হিকাপ এমন করল। হিকাপের বাবা অনেক খুশি হয়, সবাই হিকাপকে নিয়ে আনন্দ করতে থাকে। একদিন অ্যাস্ট্রিড হিকাপের পিছু ধরে চলে গেল সেই জায়গায় যেখানে সে নাইট ফিউরির সঙ্গে মজার খেলা করত। অ্যাস্ট্রিড হঠাৎ নাইট ফিউরিকে দেখে অবাক হয়ে যায়, তারা একে অপরকে আক্রমণ করতে চায়। হিকাপ বাধা দিল, থামো, সে আমার বন্ধু টুথলেস বা নাইট ফিউরি। নাইট ফিউরির আরেক নাম টুথলেস, যা হিকাপ মজা করে ডাকে। অ্যাস্ট্রিড সেটা বুঝতেই চায়নি, বলল, আমি তো এই সব কথা সবাইকে জানাবো। এই বলেই সে দৌড়ে যেতে থাকে গ্রামের দিকে। টুথলেস সেটা একদম পছন্দ করল না, উঠে গেল অ্যাস্ট্রিডকে বায়ুতে তুলে নিয়ে গেল, অবশেষে এক পাহাড়ের ওপরে ফেলে দিল। অ্যাস্ট্রিড বলল, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো, এক্ষুনি তুমি আমাকে আবার মাটিতে নামিয়ে দাও। কিন্তু হিকাপ বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আগে তুমি আমার সাথে আসো। অ্যাস্ট্রিড শেষে মানতে বাধ্য হলো। টুথলেস খুবই চালাক ছিল, সে তাকে মজা করাতে শুরু করলো, উড়ে বেড়ালো, ঝুঁকে পড়ল, ভয় দেখালো, অ্যাস্ট্রিডকে বেশ বিরক্ত করল। তখন অ্যাস্ট্রিড বলল, মাফ করো টুথলেস, আর কিছু বলবো না।
টুথলেস একটু শান্ত হলো, তারপর দোস্তদের সাথে আনন্দের সঙ্গেই উড়ে গেল। সেই সময় এস্ট্রিড বুঝতে শুরু করল ড্র্যাগনরা মোটেও খারাপ নয়, তারা আমাদের থেকে বেশি ভয় পায়। এটা ভুল ধারণা ছিল যে ড্র্যাগনরা ভয়ঙ্কর। টুথলেস তাদের নিয়ে গেল একটা জায়গায় যেটা ছিল তাদের আসল বাসস্থান। প্রথমে সেই জায়গাটা খুব সুন্দর মনে হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে ওটা ভয়ঙ্কর হয়ে উঠল। সেখানে অসংখ্য ড্র্যাগন ছিল আর অনেক শিকারও নিয়ে এসেছে তারা। হিকাপ আর এস্ট্রিড ভেবেছিল ড্র্যাগনরা হয়তো এখানে এসে বসে শিকার খায়, মজা করে খাবার ভোগ করে। কিন্তু তারা আবিষ্কার করল যে এই ড্রাগনদের একটি রানী আছে, একজন বিশাল শক্তিশালী ড্রাগন, যিনি সবাইকে তার আদেশ মেনে চলতে বাধ্য করেন। যারা তার কথা না মানে তাদেরকে তিনি নির্মমভাবে শাস্তি দেন অথবা মেরেও ফেলেন। এই ড্রাগনরা চুরি করে নানা জায়গা থেকে জীবজন্তু ধরে এনে দেয় সেই রানীকে। এস্ট্রিড বলল, আমাদের এটা অবশ্যই আমাদের কাবিলায় জানাতে হবে। কিন্তু হিকাপ বলল, যদি এটা আমার পিতাকে জানানো হয় তাহলে তিনি আজই টুথলেসকে মেরে ফেলতে চলে আসবেন, তাই এটা কাউকে বলবো না, অন্য কোনো পরিকল্পনা করতে হবে। পরের দিন ছিল একটি বড় প্রতিযোগিতা। হিকাপকে একটি ড্রাগনের গলা কাটতে হতো। সে চিন্তিত ছিল, আমি কি এটা ঠিকভাবে করতে পারবো? কিন্তু চেষ্টা করব সবাইকে বোঝাতে ড্রাগনরা আসলে নিরাপদ, তারা শুধু তখনই আক্রমণ করে যখন তাদের বিরক্ত করা হয়। প্রতিযোগিতা শুরু হলো, সবাই উত্তেজনায় ভরা। হিকাপের সামনে একটা বড় ড্রাগন নিয়ে এলো। তার বাবা খুব আশাবাদী ছিলেন, ভেবেছিলেন আজ তার ছেলে সবার মাঝে নাম করবেই। কিন্তু স্টোইক ভেবেছিলেন, কেউ কি বিশ্বাস করবে হিকাপের কথা? হিকাপ এগিয়ে গেল, সবার সামনে প্রথমেই সম্পূর্ণ সমর্পণ করল, তার অস্ত্রশস্ত্র ফেলে দিল, ড্রাগনের সামনে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করল। ড্রাগনও শান্ত হয়ে গেল, সে হিকাপকে আঘাত দিতে চায়নি, আর হিকাপ ড্রাগনের স্পর্শ পেতে যাচ্ছিল। কিন্তু স্টোইক এটা সহ্য করতে পারেননি, সে বিশ্বাস করতে পারছিল না হিকাপ শুধু বন্ধুত্বই করতে পারে, কিন্তু ড্রাগনের গলা কাটবে না। স্টোইক চিৎকার করে উঠলে ড্রাগনটা আবার ক্ষেপে ওঠে। এক সময়ে হিকাপের বন্ধু টুথলেস বুঝতে পারে হিকাপ বিপদে আছে। একটা বিশাল ড্রাগন হঠাৎ আউট অফ কন্ট্রোল হয়ে ওঠে আর সবাইকে আক্রমণ করতে থাকে। হিকাপ আর অ্যাস্ট্রিড প্রাণ বাঁচাতে গতি শুরু করে, আর স্টোইকও আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। ড্রাগনটি ছিল ভয়ঙ্কর, আগুন ছুটছিল চারদিকে, হিকাপ প্রায় মারা যাচ্ছিল। হঠাৎ করেই টুথলেস এসে হাজির হয় আর হিকাপকে রক্ষা করতে এগিয়ে আসে। বড় ড্রাগন তার ঘরে ঢুকে পড়ে। টুথলেস 2 মিনিটের মধ্যে লড়াই করে জয়ী হয়। তারপর সবাই যখন টুথলেসকে দেখে তাদের চোখ ফেটে যায়। এটা কি করে এখানে? সবাই চমকে ওঠে। হিকাপ ব্যাখ্যা দেয়, এটা আমাকে বাঁচানোর জন্য এসেছে, এখন কেউ এটাকে স্পর্শ করো না। কিন্তু স্টোইক কিছু বুঝতে চায় না, সে সবাইকে নির্দেশ দেয় নাইট ফিউরির ওপর আক্রমণ করতে। নাইট ফিউরি ছিল অত্যন্ত শক্তিশালী, যে কাউকে একেবারে পরাজিত করতে পারত। কিন্তু হিকাপের কথায় টুথলেস শান্ত থেকে যায়, কেউ আগে ধরতে পারলেও সে কাউকে আঘাত দেয় না। এই দৃশ্য দেখে হিকাপ কাঁদতে থাকে আর স্টোইককে অনুনয় করে, দয়া করে তাকে ছেড়ে দাও, সে কাউকে কোনো ক্ষতি করবে না। তার বাবাকে বলে, আমি দেখেছি তাদের এক বড় রানী আছে, এরা তাদের জন্য শিকার সংগ্রহ করে। স্টোইক যখন শুনে তাদের একটা বাসস্থান আছে, তার আর বেশি রাগ ধরে। তখন হিকাপ বলে, আমি এ ব্যাপারে কিছু জানতাম না, এই তথ্য টুথলেস নিজেই আমাকে দিয়েছে। স্টোইক, যিনি নিজের স্ত্রীকে একটি ড্রাগনের জন্য হারিয়েছেন, সে ড্রাগনকে একদমই বিশ্বাস করতে চায় না। রক্তের বদলা রক্ত, এই যুদ্ধ কখনো শেষ হবে না। হিকাপ চায় এই ঘৃণার চক্রটা ভাঙতে হবে। হিকাপ বিশ্বাস করে ড্রাগনরা তাদের বন্ধু হতে পারে, কিন্তু স্টোইক কোনো কথা শুনতে রাজি নয়। তাই তারা টুথলেসকে বন্দি করে, আর স্টোইক তার সৈন্যদের নিয়ে সরাসরি ড্রাগনদের আক্রমণের জন্য বেরিয়ে পড়ে। হিকাপ একা পড়ে যায়। স্টোইক আসে, হিকাপ নিজেকে সব কিছুর জন্য দায়ী মনে করে। হিকাপের মনে গ্লানি ঘোরে, আমার কারণেই টুথলেস আজ বন্দী হয়েছে, আমি একমাত্র হতভাগা সেই ভাইকিং যে ড্র্যাগনকে মারতে পারে না। স্টোইক বিশ্বাস দেয়, তুমি প্রথম মানুষ যিনি ড্র্যাগনের পিঠে চড়েছ, তুমি বদলাতে পারো সবকিছু। হিকাপের মধ্যে আবার সাহস জাগে। অন্যদিকে স্টোইক তার সৈন্য নিয়ে ধীরে ধীরে ড্র্যাগনের আস্তানায় পৌঁছে যায়। হিকাপ তার দল গঠন করে যারা ড্র্যাগনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখে। হিকাপ বলে, তোমাদের সাহায্য ছাড়া আমার একার পক্ষে এই যুদ্ধে জেতা সম্ভব নয়, তাই আমি তোমাদের সাহায্য চাই। সবাই রাজি হয়ে যায়। সে তার দলের সবাইকে সাহস দেয়, প্রত্যেককেই ড্র্যাগনের পিঠে উঠা আকাশে ওড়া শেখায়।
স্টোইক যুদ্ধের প্রস্তুতি নেয়, বোমা, গোলাবারুদ ও শক্ত বাউন্ডারি তৈরি করে। ড্রাগনরা আকাশে উড়ে বেরিয়ে পড়ল, কিন্তু স্টোইক ভাবছে ড্রাগনরা আক্রমণ না করে পালাচ্ছে কেন, ওরা কিছুই বুঝতে পারে না। হঠাৎ মাটি ফেটে চিরে যায়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে জমির ওপর আছড়ে পড়তে থাকে, সারা দৃশ্য একবারে বদলে যায়। ড্রাগনদের প্রধান রানী বেরিয়ে আসে, একটা দৈত্যাকৃতির বিশাল ড্রাগন, কিন্তু রানী ড্রাগন এসে আগুন ছড়াতে থাকে, অনেকেই পুড়ে যায়। সব নৌকায় আগুন ধরে যায়, এমনকি টুথলেস যে নৌকাতে বাধা ছিল ওই নৌকাতেও লেগে যায় আগুন। সব যোদ্ধারা একদম আতঙ্কিত, নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। স্টোইক দ্রুত নিজের সৈন্যদের পশ্চাতে সরে যেতে বলে, সবার নিরাপত্তার জন্য দ্রুত ছড়িয়ে পড়তে বলে। স্টোইক বুঝতে পারে ড্রাগনের মনোযোগ নিজেকেই আকর্ষণ করতে হবে, তাই সে একটি বিশাল অস্ত্র চালাতে চায়। হঠাৎ গোব্বার এসে সাহায্য করে, দুইজনে মিলে অস্ত্রটা বড় ড্রাগনটার ওপর চালিয়ে দেয়। এভাবেই তাদের ওপরে ড্রাগনের দৃষ্টি চলে যায়, আর অনেক সৈন্য প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারে। বড় ড্রাগনটা যখনই গোব্বার আর স্টোইকের ওপর আগুন মারতে চাচ্ছিল, ঠিক তখনই হিকাপ এবং তার দল পৌঁছে যায়। সবাই মিলেই ড্রাগনের মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা করে। টুথলেস ছিল এক জ্বলন্ত নৌকার সাথে বাধা। হিকাপ তখনই ড্রাগন থেকে ঝাঁপিয়ে পড়ে, বন্ধুকে মুক্ত করতে ছুটে যায়, চেষ্টা করে বাঁধন খুলতে, কিন্তু ব্যর্থ। প্রত্যেকে তাদের আলাদা কাজ নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, কেউ আঘাত করছে, কেউ আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। স্টোইকও ছিল, এক বন্ধু মাথার উপর উঠে ড্রাগনের চোখ ফাটানোর চেষ্টা করছে। সবাই একসাথে যুদ্ধ করছে, বিপুল আগুন আর আতঙ্কের মাঝেও সাহস হারাচ্ছে না। ঠিক তখনই সেই বিশাল ড্রাগনের এক আঘাতে পুরো নৌকাটা ডুবে যেতে থাকে। তবুও হিকাপ দমে না, সে পানের নিচে নেমে টুথলেসকে বাঁচাতে চেষ্টা করে। এখনই সময় হিকাপের বাবার পরিবর্তনের। তিনি এসে ছেলেকে পানির বাইরে তুলে আনেন, তারপর নিজেই ডুব দেন বন্ধনমুক্ত করতে। অবশেষে টুথলেস মুক্ত হয়। সে কৃতজ্ঞতাবশত হিকাপের বাবাকেও টেনে তোলে পানির নিচ থেকে। সব বাধা পেরিয়ে হিকাপ আর টুথলেস আবার একসাথে আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয়। এই মুহূর্তেই শেষ হয় বাবা ছেলের সকল ভুল বোঝাবুঝি, আর হিকাপ টুথলেসকে নিয়ে আকাশে উড়ে যায় বড় ড্রাগনটিকে সামলানোর জন্য। স্টোইক তার দলকে নেতৃত্ব দেয়, দুই মাথাবালা ড্রাগনে থাকা ভাইবোনকে বলে, ওই বন্ধুটিকে উদ্ধার করো, আমি দানবটাকে ব্যস্ত রাখি। স্টোইক ভয়হীন হয়ে ড্রাগনের সামনে ঘুরতে থাকে, আর ঠিক সেই সুযোগে তাদের বন্ধু ঝাঁপ দিয়ে দুই মাথার মাঝখানে লটকে পড়ে, রক্ষা পায় আগুন থেকে। তবে বিপদ পিছু ছাড়ে না, দানবীয় ড্রাগন এবার স্টোইকের ড্রাগনের লেজ কামড়ে ধরে। স্টোইক দেরি না করে ওর দাঁত একে একে ভেঙে দিতে থাকে, তবে নিজেই আটকে পড়ে সেই মুখের ভেতর। দৃশ্যটা দেখে ফেলে হিকাপ, সে ছুটে আসে স্টোইককে বাঁচাতে। বড় ড্রাগন যখনই আগুন ছাড়তে যাচ্ছিল তখনই স্টোইক লাফ দেয়। টুথলেস ঠিক সময় মতো এসে স্টোইককে ধরে ফেলে আর নিরাপদে মাটিতে নামিয়ে দেয়। এবার মুখামুখি টুথলেস বনাম দৈত্যাকার ড্রাগন। দূর থেকে টুথলেস একের পর এক আগুন ছুটতে থাকে সেই দৈত্যাকার ড্রাগনের দিকে। রেগে গিয়ে বিশাল ড্রাগনটি ক্ষিপ্ত হয়ে ওঠে, তার পিছু ধাওয়া শুরু করে। টুথলেস এবার আর দেরি করে না, সে একদম আকাশের উচ্চতায় উঠে যায়, ঢুকে পড়ে কালো মেঘের গভীরে। আর নিচে দাঁড়িয়ে থাকা সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে ওপরে। মেঘের ওপরে উঠে টুথলেস বিদ্যুৎ গতিতে ছুড়ে দিতে থাকে আগুন, সোজা সেই দৈত্যাকার ড্রাগনের দুই ডানার দিকে। লক্ষ্য একটাই, ডানাগুলো ছিন্ন ভিন্ন করে দেওয়া, যাতে ও আর কখনো আকাশে উঠতে না পারে। ব্যথায় কুঁকড়ে ওঠে সেই দানবীয় ড্রাগন। অসহ্য যন্ত্রণায় ক্ষেপে গিয়ে চারপাশে একসাথে আগুন ছুটতে শুরু করে, আর ঠিক সেই আগুনের লেলিহান শিখা লেগে যায় টুথলেসের ফ্লাইং উইংয়ে। ফ্লাইং উইংয়ের অবস্থা টের পেয়ে হিকাপ টুথলেসকে নিয়ে মেঘ ভেদ করে নিচে নামতে থাকে, কিন্তু পিছনেই বিশাল ড্রাগন তাদের ছায়ার মতো তাড়া করে চলেছে। তাদের পরিকল্পনা ছিল পরিষ্কার, যখনই ড্রাগন নিজের শরীরে গ্যাস তৈরি করে আগুন ছুড়বে, ঠিক তখনই টুথলেস সেই গ্যাসের মাঝেই ছুড়ে দেবে তার সর্বশেষ বিদ্যুৎ শক্তি। নিজের আগুনেই যেন শেষ হয়ে যায় সেই দানব। আর ঠিক তাইই ঘটে। যেই মুহূর্তে ড্রাগনটি তাদের পুড়িয়ে মারতে প্রস্তুত হয়, ঠিক তখনই টুথলেস আচমকা ঘুরে গিয়ে সোজা আগুন ছুড়ে দেয় তার মুখের ভেতরে। টুথলেসের ছোড়া আগুনে দানব আকৃতির সেই ড্রাগন বিস্ফোরিত হয়ে ফেটে পড়ে। দ্রুত নিচে আছড়ে পড়ে সেই দানব, প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ততক্ষণে টুথলেস আর হিকাপ বেরিয়ে যাচ্ছিল আগুনের বাইরে, কিন্তু হঠাৎই বিশাল ড্রাগনের লেজ গিয়ে সজোরে লাগে হিকাপের গায়ে। তার ভারসাম্য হারিয়ে সোজা আগুনের মধ্যে পড়ে যেতে থাকে হিকাপ, আর তখনই বন্ধুকে বাঁচাতে বিন্দুমাত্র না ভেবে টুথলেস আগুনের ভেতর ঝাঁপ দেয়। সবাই তড়িঘড়ি করে খুঁজতে লাগলো হিকাপ বেঁচে আছে তো, কিন্তু কেউ তাকে দেখতে পেল না, শুধু টুথলেসকে দেখা গেল। সবার চোখ হতাশা। হিকাপের বাবা কাঁদছিলেন, স্টোইকও কাঁদছিল অঝোর ধারায়, আর চারদিকে ছিল ড্রাগন যারা হতাশ চোখে টুথলেসকে দেখছিল। তখনই ঘটল এক অসাধারণ মিরাকল। টুথলেস ধীরে ধীরে তার ডানা খুলল এবং তার ভেতরে ছিল হিকাপ। হিকাপ মারা যায়নি, সে জীবিত ছিল। সবার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ পর হিকাপের চোখ খুলল। তখন থেকে পুরো পরিস্থিতি বদলে গেছে। টুথলেস বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে ঘোরাফেরা করছিল, বাড়ির ভিতর যেমন কুকুর ছানা মজার খেলা করত তেমন। হিকাপ ভাবে যদি কেউ জানতে পারে টুথলেস এখানে আছে তাহলে বড় সমস্যা হবে। এক সময় হিকাপ বুঝল তার একটি পা নেই। তার পায়ে লাগানো হয়েছিল শক্তিশালী লোহার প্রস্থেটিক পা, যা দেখতে খুবই মজার ও শক্ত। হিকাপ বাইরে বের হলে যখন ড্রাগন দেখে, সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। টুথলেস, তুমি কি এখানে থাকবে? আমি তোমার জীবন বাঁচাবো, তুমি বাইরে যাবে না। কিন্তু বাইরের জগৎ একেবারে আলাদা। হিকাপ যখন বাইরে গিয়েছিল, সেখানে মানুষরা ড্রাগন নিয়ে ঘুরছিল। এমনকি তার বাবা, যে সবসময় ড্রাগনের বিরুদ্ধে ছিল, সে এখন ড্রাগনের পিঠে চড়ে। সবাই ড্রাগনের সঙ্গে মিশে গেছে, আর স্টোইকও তার সাথে যোগ দেয়। এই দুইজন হয়ে ওঠে এক অসাধারণ টিম। গোব্বর, হিকাপের বন্ধু, তার জন্য নিয়ে এলো এক বিশেষ উপহার, একটি নতুন ডানা। এবার টুথলেস সেই ডানা লাগিয়ে উড়তে শুরু করল। তার বন্ধুরা সবাই একসাথে খোলা আকাশের নিচে ওড়ার আনন্দ উপভোগ করতে লাগল। এভাবেই শেষ হলো তোমাদের প্রিয় সিনেমা হাউ টু ট্রেন ইয়োর ড্রাগনের প্রথম জীবন্ত অ্যাকশন ভার্সন। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাও, আর পরের সিনেমায় আবার দেখা হবে।